স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুস্মিতা। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কামান দাগালেন শ্রীভূমি জেলা মহিলা উন্নয়ন কমিটির কর্মকর্তারা। বাংলা ভাষার প্রতি কুরুচিকর মন্তব্য, বঙ্গজাতির প্রতি চরম অবমাননা, বাজে মন্তব্য করে একাদশ ভাষা সেনানীদের চরম অপমান, এমনকি রবি ঠাকুরের গান নিয়ে আমার সোনার বাংলা গানটি গাওয়ার অপরাধে দেশদ্রোহিতার তকমা ইত্যাদি জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুললেন সমিতির কর্মকর্তারা। সমিতির পক্ষে পূর্ণিমা চৌধুরী সাংবাদিকদের ডেকে এনে পরিষ্কার ভাষায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঙালি জাতিদের উইপোকা বলে সম্বোধন করেন, তা অতি ব্যথাদায়ক। উইপোকা বলে বাঙালিদের চরম অপমান করেন তিনি, যা আর বলে রাখে না। অন্যদিকে আইটি সেলের পক্ষে অমিত মালব্য উল্লেখ করেন, সিলেটি ভাষা বাংলা ভাষা নয়। উনার মন্তব্য সবার হৃদয়ে আঘাত এনেছে। কোনো কিছু সঠিকভাবে না জেনে হুট করে মন্তব্য মূর্খতার পরিচয়। এদিকে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই উল্লেখ করেন, বাংলা ভাষার স্বার্থে একাদশ ভাষা সেনানীর আত্মত্যাগ। ওই সেনানীরা আসলে বহিরাগত বাংলাদেশি। সবচেয়ে লজ্জাজনক ঘটনা ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিশ্ববরেণ্য রবি ঠাকুরের গাওয়া গানটি বয়স্ক এক ব্যক্তি গাওয়ার অপরাধে দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়া। জাতি ভাষায় একাদশ ভাষা সেনানী তথা রবি ঠাকুরের গান নিয়ে যারা বিদ্রুপ করেন তা নিয়ে নিন্দা ও ধিক্কার জানান তারা। বিচার বিবেচনা করে এ ধরনের মন্তব্য করতে তাদের প্রতি অনুরোধ জানান মহিলা সমিতির কর্মকর্তারা। পূর্ণিমা চৌধুরী এও বলেন, একাদশ ভাষা সেনানীদের কুরুচিকর মন্তব্য করে চরম অবমাননা করেন ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই। কিন্তু তার বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কেন কড়া ব্যবস্থা গ্রহণ করেনি, সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করেন তারা। বিশ্ববরেণ্য রবি ঠাকুরের আমার সোনার বাংলা গানটি পরিবেশন করলে দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়া হয়, তাহলে কলকাতায় দেশের চিন্তাবিদ প্রধানমন্ত্রী সবার সামনে রবি ঠাকুরের আমার সোনার বাংলা গানটি উপস্থাপন করেছিলেন। যেহেতু পদে পদে বাঙালিরা অবমানিত হতে হচ্ছে, তাই ছাতার নিচে সবাইকে এক হওয়ার আহ্বান জানান পূর্ণিমা দেবী। করিমগঞ্জ মহিলা উন্নয়ন কমিটি আজকে আমার করিমগঞ্জের সাংবাদিক ভাইদের সম্মুখে বসেছি। সম্প্রতি বাঙালি জাতি, বাংলা ভাষার শহীদ এবং অতি সম্প্রতি বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি নিয়ে গাওয়ার অপরাধে যে দেশদ্রোহিতার তকমা লাগানো হয়েছে, এই কয়েকটি বিষয়ের পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে ভারতবর্ষ শ্রী চৈতন্য, যিনি একজন বাঙালি ছিলেন, মহাপ্রভু আমরা যাকে বলি, সমগ্র বিশ্বকে ভ্রাতৃত্ববোধে, ঐক্যবোধে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে এক করার জন্য দাঁড়িয়েছিলেন। যে বিবেকানন্দ বিশ্বকে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করেছিলেন, এরা সবাই বাঙালি। আমরা নেতাজি, বাঘাযতীন, বিপিন পাল, অরবিন্দ ঘোষ, তাদেরকে তো তারা তো আছেনই, কিন্তু যারা বিশ্বকে ভ্রাতৃত্ববোধে আহ্বান করেছিলেন, সেই জাতি, সেই জাতির ভাষা, সেই জাতির সংস্কৃতি আজ প্রশ্নের মুখে। আজকে সেই সংস্কৃতি প্রচার করতে গেলে, সংস্কৃতি মুখে উচ্চারণ করতে গেলে আজকে দেশদ্রোহিতার তকমা লাগানো হচ্ছে। প্রথমেই আসি, আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় এক বক্তব্যে বলেছিলেন, উইপোকা, বাঙালি জাতিকে উইপোকা। তারপরে আসি আর একজন আইটি সেলের মুখ্য পণ্ডিত, যে তিনি বলেছেন যে সিলেটি ভাষা নাকি বাংলা ভাষা নয়। তারপর আসি আমরা এই সরকারের প্রত্যেক পণ্ডিত ব্যক্তিদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতি, বর্ণের প্রতি তাদের যে কতটুকু জ্ঞান, তাদের প্রতি যে কতটুকু সম্মানবোধ, তাদেরকে ভ্রাতৃত্ববোধে বেঁধে রাখার যে তাদের প্রয়াসটা অপপ্রয়াস, তারই প্রকৃতি। সম্প্রতি ক্যাম্পরাই মহাশয়ের যে উক্তি, 1961 সালের 11 শহীদকে তিনি বলছেন এরা বহিরাগত, এরা বাংলাদেশি, ধিক্কার জানায়। তিনি নাকি রাইটার্স ফোরামের সভাপতি,
যিনি সংস্কৃতি জানেন না, ভাষার ইতিহাস জানেন না, যে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে 61 সনে আর বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে, এরা এইসব পদে থাকেন কি করিয়া? এই রাইটার্স ফোরামের কি যোগ্যতা যে তার মতো ব্যক্তিকে বলা হয়েছে, তিনি বসানো হয়েছে সভাপতির আসনে? আমরা যদি ভুল না করি, সেই বাংলা ভাষা ডিমাসা কাছাড়ি বা অন্যান্য আরো অনেকের রাজভাষা ছিল, সেই ভাষাকে আজকে বলা হচ্ছে দেশদ্রোহী ভাষা, বহিরাগত ভাষা, নানান রকম কুৎসামূলক। এবং সবচেয়ে লজ্জাজনক লাগে যে করিমগঞ্জ জেলার নামটা বদলে কিছুদিন আগে ক্যাবিনেটে পাস হয়, সেটা শ্রীভূমি হবে এবং আমাদের সমস্ত জেলার বিভিন্ন দোকানপাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে জেলা এবং আমাদের সংগঠনের জেলা শ্রীভূমি লেখা হচ্ছে। কে বলেছিলেন করিমগঞ্জকে শ্রীভূমি, সুন্দরী শ্রীভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ। সেই বিশ্বকবির একটি গানের এক লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এক ভদ্রলোক কংগ্রেসের এক সভায় গেয়েছিলেন কেন? কারণ বাঙালি জাতি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসেবে এই যে সাম্প্রতিক ঘটে যাওয়া অমিত শাহর মন্তব্য, মালব্যর মন্তব্য, ক্যাম্পের মন্তব্যে মানুষের মনের মধ্যে, চেতনার মধ্যে, মগজের মধ্যে একটা ক্ষোভ, একটা উদ্বেগ, একটা যন্ত্রণা প্রতিনিয়ত কাজ করছে। আমার ধারণা তারই পরিপ্রেক্ষিতে 87 বছরের বৃদ্ধ নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে, বিশ্বকবিকে সম্মান জানাইতেই হয়তো এক লাইন গানটি গেয়েছিলেন। এখানে কোথায় অপরাধ? আমরা দেখছি ফেসবুকে নানানভাবে দেখানো হচ্ছে। মহামান্য প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের একটি সভায় পশ্চিমবঙ্গে বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যে গানটি মহামান্য প্রধানমন্ত্রী গাইলে দেশদ্রোহী বলা হয় না, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের কর্মী তার রাজনৈতিক সভায় গাইলে পরে তাকে দেশদ্রোহী বলা হয়। আমরা জানি না এর বিচার কে করবে। কোথায় গাইলে একটি গান বিশ্বকবিকে সম্মান জানানো হবে, আর কোথায় গাইলে বিশ্বকবির একটি গান যে গাইবে তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হবে, তাকে জেলে পুরার কথা বলা হবে? অবাক লাগে। আমি মহামান্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি, আপনারা রাজনীতি করুন। রাজনীতি, আমরা কলেজে পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, রাজনীতি রাজার নীতি, অর্থাৎ জনগণকে সুস্থভাবে, সঠিকভাবে ভরণ পোষণ, আশ্রয়ের নিরাপত্তা দেওয়ার জন্য যে নীতি নেওয়া হয়, দেশের সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নীতি, সেটাই রাজার নীতি। এবং সেই রাজার নীতিকেই আজকে রাজনীতি বলা হচ্ছে। যারা রাজনীতি করেন তাদের কাছে আমার বিশেষ আবেদন নয়, দাবি রাখছি যে আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যেখানে একটি জাতি, একটি ভাষার সহিত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, কবিগুরুর মতো ব্যক্তিত্বকে অপমান করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। শ্রীভূমি জেলার বদরপুরের নদী তীরবর্তী রূপরুচক গ্রামে ভয়ঙ্কর নদী ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কিত স্থানীয় জনগণ। ভারতমালার অধীন 4 লাইনের ইকোনমিক করিডোর নির্মাণ সংস্থার ঠিকাদার বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শ্রীভূমি জেলার বদরপুরের নদীর তীরবর্তী রূপরোচক গ্রামে ভয়ঙ্কর নদী ভাঙন দেখা দিয়েছে। যে কোনো সময় বরাকে তলিয়ে যেতে পারে বৃহত্তর গ্রাম সহ ঐতিহ্যবাহী রূপসী মন্দির। গত বছরও এভাবে বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী গ্রামগুলোর বৃহৎ অংশ নদী ভাঙনের কবলে পড়েছে। বারবার অভিযোগ করলেও পাত্তা দিচ্ছে না নির্মাণ সংস্থা এসএস বিল্ডার। উল্লেখ্য, গ্রামবাসীরা জানান, বরাক নদীর ওপর যেখানে মালুয়া নাহারপুরে ভারতমালার নতুন বরাক সেতু নির্মাণ হচ্ছে, ঠিক 100 থেকে 150 মিটার উত্তর পশ্চিমে রূপরোচক গ্রাম এবং ঐতিহ্যবাহী রূপসী বাড়ি রয়েছে। এর পাশে নদীর বালু বহুদিন ধরে জেসিবি লাগিয়ে উত্তোলনের অভিযোগ নতুন নয় নাহারপুর এলাকায়, কিন্তু এই অবৈধ এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলন তীব্র মাত্রা ধারণ করেছিল গত বছর। এবারও ভারতমালা ব্রিজ নির্মাণ সংস্থা এসএস বিল্ডার্স নদীর বালি ট্রাক করে তুলে নিয়ে রাস্তা ভরাট করে যাচ্ছে। স্থানীয় জনগণ আপত্তি তোলেন, কিন্তু শুনবেটা কে? নদীর জলস্তর কমছে, তার উপর জেসিবি দিয়ে দিনরাত খননের ফলস্বরূপ বৃহত্তর অঞ্চলে বিরাট ফাটল দেখা দিয়েছে।
ওদের রাস্তার মধ্যে দিচ্ছে। এখানে আমরা নদী থেকে খনন করছে। আমি জিজ্ঞাসা করলাম এখানে এখানে কেন আপনারা নিচ্ছেন, বলছে ওটা মহাল আছে। তো আমার একটা আইডিয়া আছে, আমি জানি যে ফরেস্ট রুল হিসাবে মানে ডিপ 1 মিটার, ওদের এস্টিমেটে নাকি ওই যে যেটা থাকে ফরেস্টের এটা 1 মিটার খনন করতে হয়। এটা আমার জানা আছে, এটা ওদের ইয়েতে মহল, প্রত্যেক মহলে থাকে। ওরা পকল্যান্ড লাগিয়ে 20 মিটার 15 মিটার পর্যন্ত খনন করছে, আমাদের কথা শুনেনি। তারপরে আমরা আজকে এই অবস্থা, এখানে দেখেন একটা মন্দির আছে, তারপরে অনেক গরিব লোকের ঘর আছে এখানে, আপনারা নিশ্চয় ফটো উঠিয়েছেন। এখানে যেরকম ভাঙ্গন হচ্ছে, আগামী দিনে এই গ্রামটা, পুরো গ্রামটাই এই সাইডটাই চলে যাবে। আর ভারতমালা के बोलने बोले हम लोग तो बात किया, हम लोग इससे बात किया, उससे बात किया। তো এখানে নিশ্চয় ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, ওরারও দায়িত্ব ছিল ওটা দেখার জন্য। যেহেতু 1 মিটার ডিপ করে নেওয়ার, তো ওরা তো এসে যায় এখানে, সবসময় আসে, কিন্তু ওরা তো কোনো নিল না। এখন অবস্থা অনেক শোচনীয়। তাই আমি আসাম সরকারের কাছে অনুরোধ করছি যে, আমি একজন বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট, আমাদের বজরং দলের ছেলেরাও এসে দেখে গেছে যে আমরা সরকার তো সবসময় মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। এই বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরাও এসে দেখে গেছে, নিশ্চয় গ্রাম থেকে কমপ্লেন গিয়েছে, আমাকে বলেছে। তো আমিও এসে দেখলাম যে ওরাও ওইখানে গিয়ে দেখেছে যে ভারতমালা অনেক খনন, কাল রাত্রে পর্যন্ত ওরা খনন করেছে। আপনারা যদি এখানে যান দেখবেন ওই ওই ডিপ ওইরকম করেছে, করে করেছে। এখন আজকে অবশ্য বন্ধ করেছে, জানি না ওরা যদি সঠিক থাকতো তাহলে আজকে কেন বন্ধ করলো ওরা। নদী খননের ফলে এই ভয়ঙ্কর একদম 100%। তাৰপিছত যেতিয়া চবৰ তাত সুধিলো বস্তুবিলাক, তেতিয়া গম পালো যে কাৰণ বিগত দিনত এই বস্তুবিলাক আমি কেতিয়াও চোৱা নাই। 2009ৰ পৰা মই ইয়াতে, এইটো গাঁও মোৰে গাঁও হয়, এইটো চব আমি গাঁৱৰ মানুহ হয়, আমাৰ নিজৰো জেগা আছে ইয়াতে, কেতিয়াও এতিয়ালৈ হোৱা নাই। কিন্তু লাষ্ট ইয়াৰ যেতিয়া ইয়াতে ভাৰতমালাৰ কাজটো হৈছে, তেতিয়াৰ পৰাই কিন্তু সিহঁতে লাষ্ট ইয়াৰ ভূমি খনন কৰিলে। খনন কৰাৰ পাছত ফ্লাড যেতিয়া হলে, তাৰপিছত এটা ডাঙৰ লছ হ'ল। কিন্তু এতিয়া যেতিয়া পানীটো তলৰ ফালে টানি আছে, মাটি টুকুৰা টুকুৰা হৈ ভাঙি গৈ আছে। মোৰ এটা লাগি আছে যে এইটো তাহাঁলোক খনন কৰাৰ পাছৰ পৰা হৈ আছে নে কেনেকে হৈ আছে গম নাপাওঁ। কিন্তু মোৰ এটাই কুৱেশ্যন হৈ আছে যে এই যে প্ৰচেছটো তেওঁলোকে ইয়াৰ পৰা খনন কৰালে, এইটো তেওঁলোকৰ নটিফিকেশ্যনত আছে নেকি, চৰকাৰৰ পৰা পাৰ্মিশ্যন আছে নেকি যে কিমানখিনি মাটি উঠাব, কিমান কি কৰিব, নে তেওঁলোক কিনি মাটি দিব, আমিতো গম পোৱা নাই। আমিতো আগতে ভাবিছো এইটো সিহঁতৰ এটা চিষ্টেমত কাম কৰি আছে। এনেকুৱা যে ক্ষতি হ'ব, আপোনালোকে পিকচাৰটো ললে চাব কেনেকুৱা হৈ আছে। এইটো মন্দিৰ যোৱাৰ পথে নেক্সট আৰু ভাঙিলে মন্দিৰটোও যাব। আমাৰ গাঁৱৰ মানুহবিলাকে ইয়াতে আগতে আলুৰ খেত কৰিছিলে, কিন্তু এই বছৰ একো কৰিব নোৱাৰিলে। মানুহ গৰীব দুখী মানুহ, এই খেতটো নকৰাৰ কাৰণে বহুত লছ হৈ আছে। কিন্তু মই এইটো কাৰণে প্ৰশাসনৰ তাত আমি সব গাঁৱৰ ফালৰ পৰা হৈ এটা আমি মেমৰেণ্ডাম দি ডিসি মহোদয়ক দিম। প্লাস আমার কাঠিগড়ার তারিণীপুরে ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণ বিলম্ব, ভুক্তভোগীদের হুঁশিয়ারি। ভারতমালা সড়ক প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ না পাওয়ায় কাঠিগড়া সমষ্টির তারিণীপুর 3য় খণ্ড এলাকার স্থানীয় ভুক্তভোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা 2 মাসের সময়সীমা বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন। তার মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে সড়কের নির্মাণের কাজ বন্ধ করা হবে বলে জানিয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জমি অধিগ্রহণের সময় বিভাগীয় কর্মকর্তারা জমির দাগ পাট্টায় ভুল করেছেন। এর ফলে তারা বারবার অফিস আদালতের চক্কর দিতে হচ্ছে এবং ধৈর্য হারাচ্ছেন। সরকারি ভুলের খেসারত আমরা কেন দেব, এমন প্রশ্ন তুলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা আরও জানিয়েছেন, তাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন তালুকদার, গিয়াসউদ্দিন মজুমদার, শামীম আহমেদ তালুকদার, আব্দুল শহীদ তালুকদার, তাজমুল আলম ও আব্দুল খালিক রয়েছেন। তারা ভারতমালা সড়ক নির্মাণে আপত্তি জানাচ্ছেন না, তবে ক্ষতিপূরণ না দিলে আর বিলম্ব মেনে নেওয়া হবে না। ভুক্তভোগীরা সতর্ক করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সড়কের কাজও বন্ধ করতে তারা বাধ্য হবেন। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, আর ওটা হইলে এলাকার মানুষগুলো অত্যন্ত গরিব, তারা কৃষি কাজ করিয়া খায়। আর বিগত 1 বছর থাকিয়া যে ধান কৃষি কাজ ক্ষেত কাজ করিয়া যে ধানগুলা পাইতো, এটা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এই 1 বছরের ক্ষতিপূরণ টাকাটা দেওয়ার জন্য এবং
সরকারের যে নির্দিষ্ট ধার্য করা যে টাকা যেটা মানে জমির উপযুক্ত মূল্য এই টাকাটা যাতে দেওয়া হয়, অতি সত্বর দেওয়া হয়, এই ব্যাপারে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে আমার সম্মানিত আজকের এই উপস্থিতি এবং আজকের এই প্রেস মিটের সম্মানিত সাংবাদিক মহাশয়, আমি আপনার মাধ্যমে ভারতবর্ষ তথা আসামের বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের রানীপুর তৃতীয়খণ্ডস্থিত ভারতমালা প্রকল্পে আমাদের অধিগ্রহণকৃত জমি সরকার অধিগ্রহণ করেছিলেন। আমরা আমাদের দলিলপত্র যাবতীয় তথ্যাদি পেশ করা সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের জমির দাগবাট্টা ভুল করে আজকে 2 বছর থেকে আমাদের ক্ষেতের জমি ওনারা অধিগ্রহণ করে কাজ করে গিয়েছেন। আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আজকের এই প্রেস মিটের মাধ্যমে ভারত সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের জেলাধিপতি ও কারিগড়া সার্কেল অফিসার, আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাতে চাচ্ছি যে আমাদের জমির অধিগ্রহণ কিন্তু জমি অতি সত্বর আমাদের উপযুক্ত মূল্য প্রদান করে এবং আমাদের 1 বছরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আজকে এই সভার মধ্যে অনুরোধ জানাচ্ছি। আর জানাচ্ছি তাদের ফাটোয়ারি ভুল করে আজকে আমাদের রানীপুর তৃতীয়খণ্ড এলাকার ত্রিপুরা রাজ্যে এবার এনআইএর হানা, যখন ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা সংঘটিত হলো। ত্রিপুরা রাজ্যে এবার এনআইএর হানা, যখন ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা সংঘটিত হলো, তারপর থেকে বিভিন্ন রাজ্যে অনৈতিক কামের আঁচ পাওয়া যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যের কুমারঘাটে এনআইএ টিমের হানা, কুমারঘাট নিবেদী এলাকায় এনআইএ টিমের হানা। প্রাপ্ত খবরে জানা যায় এই এলাকার বাসিন্দা রানু পালের বাড়িতে সকাল থেকে হানা দেয় এনআইএ টিম। সূত্রে খবরে পাওয়া যায় জেলার আরো কয়েকটি স্থানে হানা দিয়েছে এনআইএ টিম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ঔষধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए
तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा, হার্বাল বি পাওয়ারফুল বি। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্সে। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। ডিজিটাল দুনিয়ার নিবল দ্বীপ। প্রয়াত সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ একটি হাসির ভিডিও দিয়ে যে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, আজ তার স্মৃতিতেই ভাসছে গোটা সিলেট। সিলেটের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ দীপঙ্কর দাস দ্বীপ, বয়স 21 বছর। তিনি আর নেই। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার 12 নভেম্বর স্থানীয় সময় ভোর 5টার দিকে দেশটির একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, 11 নভেম্বর মঙ্গলবার গভীর রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও পরদিন ভোরে মৃত্যু হয় এই প্রতিভাবান তরুণের। দ্বীপের আত্মীয়া ঐশী মালয়েশিয়া থেকে জানান, হাসপাতালে নেওয়ার পরও ওকে আর বাঁচানো যায়নি। চিকিৎসকেরা ময়না তদন্ত সম্পন্ন করেছেন। মাত্র 1 মাস আগেই গত 13 অক্টোবর পড়াশোনার উদ্দেশ্যে দ্বীপ পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে যাত্রা করেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সিলেট জুড়ে। দীপঙ্কর দাস দ্বীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় নাম। হাস্যরসাত্মক ও ভাবনাপ্রবণ ভিডিওর মাধ্যমে তিনি তৈরি করেছিলেন এক বিশাল দর্শক গোষ্ঠী। ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার সৃষ্ট কন্টেন্ট তরুণদের বিনোদনের পাশাপাশি ইতিবাচক চিন্তার বার্তাও দিত। সিলেটের নাট্য ও কন্টেন্ট নির্মাতা মহলে নেমে এসেছে গভীর শোক। তার সহকর্মীরা জানিয়েছেন, দ্বীপ পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবারের প্রতি ছিলেন অত্যন্ত অনুরক্ত। দেশপ্রেম, বন্ধুত্ব এবং জীবনের আনন্দ তার প্রতিটি সৃষ্টিতে ফুটে উঠেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শোকে স্তব্ধ। তরুণ বয়সী সম্ভাবনাময় এই কন্টেন্ট নির্মাতার অকাল মৃত্যু সিলেটের অনলাইন জগতে সৃষ্টি করেছে এক গভীর শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়। এদিকে শোকস্তব্ধ হয়ে পড়েছেন বরাক উপত্যকার কন্টেন্ট ক্রিয়েটর সহ শুভানুধ্যায়ীরা। নিজের নাবালিকা মেয়ের সঙ্গে অপকর্মের অভিযোগে এক কুলাঙ্গার পিতাকে আটক করল উদারবন্দ পুলিশ। নিজের নাবালিকা মেয়ের সঙ্গে অপকর্মের অভিযোগে এক কুলাঙ্গার পিতাকে আটক করল উদারবন্দ পুলিশ। ধৃত ব্যক্তি উদারবন্দ মহাদেব বাড়ির বাসিন্দা জানা গেছে। মেয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে দয়াপুর ব্রিজ রোড থেকে সমীরণ দাসকে আটক করেন উদারবন্দ থানার এসআই পাপলি দুয়ার। মঙ্গলবার সমীরণ দাসকে শিলচর আদালতে তোলা হয়। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের 18 জানুয়ারি নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন তারই নাবালিকা মেয়ে। পরবর্তীতে মামলাটি উদারবন্দ থানায় স্থানান্তরিত করা হয়। শিলচরে ফ্লাইওভার নির্মাণ নিয়ে হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ সরব শহরের ব্যবসায়ী মহল জেলা শাসককে স্মারকলিপি প্রদান। ফ্লাইওভার নির্মাণে বিরোধিতা না করলেও ক্ষতি হওয়ার আশঙ্কায় বুধবার স্থানীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দিল হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ শহরের ব্যবসায়িক মহল। সংবাদ মাধ্যমকে তারা জানান, শহরের উন্নয়ন হোক এটা সবাই চান, কিন্তু কারো যাতে ক্ষতির সম্মুখীন হতে না হয়, কারণ শহরের বুকে এমন কিছু জায়গা আছে যেগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। অনেকের বেঁচে থাকার সুযোগে ব্যাঘাত ঘটবে, ফলে বিকল্প পথ দেখার আবেদন জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শহরে ফ্লাইওভার নির্মাণ নিয়ে আগামী 20 থেকে 21 নভেম্বরের মধ্যে প্রশাসন সবাইকে সঙ্গে নিয়ে এক বৈঠক করে সকলের মতামত ও পরামর্শ নিয়ে আগামীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু স্লো মুভিং কোনো ট্রাফিকই উপরে উঠবে না, পুরো শহরটা অন্ধকার হয়ে যাবে। ফ্লাইওভার যখন হবে, এমনিতে রাস্তার পরিসর কম। তো আমরা আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব এরকম দিয়েছি, যদি ভলান্টারিলি আমরা যদি সবাই ব্যবসায়ীরা মনে করি, তাহলে আমরা জায়গা ছেড়ে রাস্তাকে যদি ওয়াইড করা যায় এবং ট্রাফিককে যদি আমরা কন্ট্রোল করতে পারি, বা ওদেরকে যদি আমরা বলি যে এই রাস্তা ছেড়ে অল্টারনেটিভ রোডে যায়, তাহলে কনজেশনটা কমে। আরেকটা কথা যেটা আপনারা সবাই জানেন, যে এখানে জেলাধিপতির কার্যালয় বা বিভিন্ন শহরের কার্যালয় বাইরে শিফট হবে। তো শিফট হলে যারা এখানে অফিস টাইমে যারা এখানে অফিসিয়াল কাজ করতে আসেন, ওটা শিফট হয়ে যাবে, তো ট্রাফিক একটু কমবে। এবং রাস্তাকে যদি ঠিকভাবে মানে সায়েন্টিফিক্যালি একটু চওড়া করা যায়, তাহলে হয়তো পুরো মার্কেটটা বেঁচে যাবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে পুরো শহরের যেটা নার্ভ সেন্টার, এটাকে অলমোস্ট ধ্বংস হয়ে যাবে। 3 থেকে 4 বছর হয়তো এটার মানে কনস্ট্রাকশন পিরিয়ড থাকবে, ওইটার পরে আর এই জায়গাটা কিন্তু আর রিভাইভ হবে না। এখন যদি রিভাইভ না হয়, আমার যদি ব্যক্তিগত কোনো একটা সংস্থা থাকে, আমি ওটাকে কোথায় শিফট করব? এই প্রভিশনও শিলচরে নেই। শিলচরও সব জায়গায় একদম ডেড এন্ড হয়ে গেছে। তো যে কোনো ফিডার রোড, যেমন ধরুন আমরা ফ্লাইওভারে যদি আমরা বলি সেকেন্ড হাউস রোড, এই ক্লাব আমাদের ডিসির এই যে ক্লাব রোড, এখানে সবটা গিয়ে এক জায়গায় উঠবে।
নরসিংতলা, তুলাপট্টি, গোপালগঞ্জ, দেওয়ানজি বাজার, পানপট্টি, শুধু মানে জেল রোড থেকে ওটা কানেক্ট হচ্ছে না, যেহেতু এটা ওয়ান ওয়ে আছে। অম্বিকাপট্টি, যতগুলো নিয়ে যাচ্ছে, তাহলে আপনি ট্রাফিকটা করে যদি নিচেই আসবে। বেশিরভাগ জায়গায় আপনার নেই, এয়ার প্রভিশন নেই, কানেক্টিভ নেই। তো হ্যাঁ, একটা যেন ওরা প্রপোজাল দিয়েছে যে রাধামাধব রোডে এন্ট্রি হবে, আর ভবিষ্যতে আপনার অম্বিকাপট্টি যে পয়েন্ট আছে ওইখানে এক্সিট হবে, ওইখানে কোনো জায়গায় এন্ট্রি শুধু রাধামাধব রোডে। তো ট্রাফিক। উমরপুরে বসতবাড়ির গাছপালা কাটা নিয়ে থানায় মামলা, প্রশাসনের কাছে বিচার চাইলেন ভুক্তভোগীরা। উমরপুরে বসতবাড়ির গাছপালা কাটা নিয়ে থানায় মামলা, প্রশাসনের কাছে বিচার চাইলেন ভুক্তভোগীরা। আলিমউদ্দিন ও তার দলবল মিলে গুন্ডাগিরি করে প্রতিবেশী আব্দুল কালাম ও আব্দুল কাইয়ুমের বাড়িতে অবৈধভাবে বিভিন্ন জাতের গাছপালা কেটে ফেলা নিয়ে বদরপুর থানায় মামলা দায়ের তদন্তে পুলিশ তদন্ত করলেও এখনো অবধি আসামিরা প্রকাশ্যে দেবালোকে ঘোরাফেরা করছেন। আজ ভুক্তভোগীরা সাংবাদিকদের ডেকে অভিযোগ করে বলেন, বিগত 22 অক্টোবর আমাদের বাড়িতে আমি ও আমার ভাইদের অনুপস্থিতিতে প্রতিবেশী গুন্ডা আলিমউদ্দিন ও তার ভাই দলবল নিয়ে কালাম ও কাইয়ুমের বসতবাড়িতে বলপূর্বকভাবে গাছ ও চারা সুপারি বাগানের সুপারি গাছ কেটে তছনছ করে দেয়। এতে পরিবারের মহিলারা বাধা দিলে আলিমউদ্দিন বাহিনীকে ধমক দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এমর্মে কালাম ও কাইয়ুম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে গা ঢাকা দিয়ে পালিয়ে যায় আলিমের দল। অন্যদিকে সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী সবাইকে অবগত করলেও সবার সুপরামর্শ হিসেবে তারা বদরপুর থানায় নালিশ জানান এবং পুলিশ তাদেরকে তদন্তের আশ্বাস দিলেও আজ অবধি দোষীদেরকে আটক করতে সক্ষম হয়নি। আইনকে তোয়াক্কা না করে রাত দিন প্রকাশ্যে দেবালোকে ঘুরে বেড়াচ্ছেন, পাশাপাশি পাহাড়ি মাটি বরাট ও গাছ কাটা সহ নানা ধরনের উপদ্রব করে আসছে তারা। অন্যদিকে একই বাড়ির এক অংশীদার বাড়ির বাগ ভাটোয়ারার উপর অসন্তুষ্ট থাকায় শ্রীভূমি আদালতে মামলা করার ফলে আদালত সব অংশীদারের উপর নোটিশ জারি করে। পাশাপাশি ভুক্তভোগীরা সাংবাদিকদের মাধ্যমে জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলের কাছে এ বিষয়ে সঠিক তদন্ত করে তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিতে করজোড়ে আকুল আবেদন জানানো তারা। স্ত্রী বাচ্চা কাচ্চা যারা আসলে তারা কইছেন যে অমুকে মুখে হাঁটছে তার লগে আরো বহুত মানে আমরা চিনছি না সবরে। গতিকে পরবর্তীতে আমরা আইনের আশ্রয় লইছি। আইনে আমরা এখন পর্যন্ত কোনো দেয় না, কিন্তু আইনের কাছে আমরা বিশ্বাস আছে, আইনে আমরা সাহায্য করব, আইনের সাহায্য আমরা ফিরিয়া চাই, আরও আইনে আমরা সাহায্য সহযোগিতা করুক। আমরা বড় গরিব অসহায় নিঃসহায় মানুষ, আমরা গাছ বিরিক খাটিয়া আমরা প্রশাসন আনাই আমরা করাইছি, দেখা নিলুয়াইছি, তারা দেখিয়া গেছে বদরপুর থানার পুলিশে। গতিকে আমরা বিনম্র অনুরোধ, সেবা খারা লগে আসলো জানি না খার ইঙ্গিতে এই মানুষটা করলো কাজটা, কিন্তু আমরা বড় দুঃখিত। আমরা গাঁও দেশের মানুষের কাছে গেছিলাম, গাঁও দেশের মানুষ কইছেন আইনের আশ্রয় লও তোমরা, আমরা আইনের আশ্রয় লইছি, এই দেখিয়া গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা আইনের কাছ থেকে কোনো ফাইয়ার না, আমরা খবর লইয়ার আইনে আমরা সাহায্য করবো আশা, আইনের কাছে আমরা এই আশা ভরসা আছে। আর এই বাড়ির মধ্যে আমি এখন আইনের আশ্রয় এই বাড়ির এক অংশীদারে এই বাড়ির বাগ বাটুরের উপরে কেস মামলা করছে, তার আরো কিতা কেস মামলা করছে, করিয়া একটা নোটিশ আমরা কাছে কোর্ট থেকে আইছে অলরেডি। এই কোর্টের যে মানে আইছে নোটিশ আইছে, এই নোটিশের জবাবও আমরা দেওয়া লাগবো, গ্যাস পরে দেওয়া লাগে। আর এরপরে আমরা বিপদী হইয়া গিয়ে থানার আশ্রয় লইছি, থানায়ও আমরা সাহায্য সহযোগিতা যতটুকু করছে আমরা তার ধন্যবাদ জানাই। গতিকে আমার গাছগাছালি যেগুলো খাটিছে, আমি কেন লাগে আমার জোড়াতে অনুরোধ, আমরা দেশবাসী তথা আইন দেশের সরকার সবার কাছে আমরা অনুরোধ করি, আর আমরা ন্যায়টা পাইতাম। আমরা কিচ্ছু নাই, আমরা বড় দুর্বল মানুষ, অসহায় মানুষ, আমরা নিজের ঘর দুয়ার বাড়ি ঘর আমরা পূর্বপুরুষ থেকে বসবাস করি আইয়ার। গরিব ব্যবস্থাটা দেশবাসীও করিয়া দেউক আর আইনেও করিয়া দেউক, আমি এই অনুরোধ রাখিয়া। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই, ধন্যবাদ।